আজকে আমি আপনাদেরকে কোষ সম্পর্কে বলবো। তো কোষ কাকে বলে? আসলে কোষ জীবদেহের গঠন ও কার্যাবলীর একককে বলে কোষ। আমি আবারও বলছি, জীবদেহের গঠন ও কার্যাবলীর একককে বলে কোষ। আর 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করে। তাহলে জীবদেহের গঠন ও কার্যাবলীর একককে বলে কোষ, আর কোষকে আবিষ্কার করে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করে। আর বিশ্বের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। বিশ্বের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম। আর সবচেয়ে ছোট কোষ, বিশ্বের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, আর বিশ্বের সবচেয়ে ছোট কোষ হচ্ছে সাইটোপ্লাজমা গোলিসেপ্টাম ব্যাকটেরিয়াম। আসলে বিশ্বের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, আর বিশ্বের সবচেয়ে ছোট কোষ হচ্ছে সাইটোপ্লাজমা গোলিসেপ্টাম ব্যাকটেরিয়াম। আর এই কোষ প্রধানত দুই প্রকার। কোষ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর দুই নম্বরটা হচ্ছে প্রাণী কোষ। তো কোষ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তো ডিয়ার ভিউয়ার, আমাদের এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের কিছু পার্থক্য আসে, বা এখান থেকে প্রশ্নগুলো একটু বেশি আসে। তো একটু খেয়াল করে দেখেন, উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ। তো নাম্বার 1 দেখেন, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। নাম্বার 2, প্লাস্টিড থাকে। আসলে প্লাস্টিড সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে বলবো। আর প্লাস্টিড হচ্ছে, একটু জানেন, সাধারণত যে এই যে ফলের রং নির্ধারণ করে হচ্ছে প্লাস্টিড। আমরা এটা সম্পর্কে সামনে লেকচারে বলবো। আপাতত মনে রাখেন যে প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, আর প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। সেন্ট্রোজোম থাকে না, অর্থাৎ উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে।
নাম্বার 4, উদ্ভিদ কোষে খাদ্য সঞ্চিত থাকে স্টার্চ রূপে। উদ্ভিদ কোষে খাদ্য সঞ্চিত থাকে স্টার্চ রূপে, আর প্রাণী কোষে খাদ্য সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে। তাহলে উদ্ভিদ কোষে খাদ্য সঞ্চিত থাকে স্টার্চ রূপে, আর প্রাণী কোষে খাদ্য সঞ্চিত থাকে হচ্ছে গ্লাইকোজেন রূপে। আসলে এই গঠন অনুসারে কোষ আবার দুই প্রকার। তো গঠন অনুসারে কোষ আবার দুই প্রকার, একটু মনে রাখেন। যে গঠন অনুসারে কোষ দুই প্রকার। গঠন অনুসারে কোষ দুই প্রকার। এক নম্বরটা হচ্ছে আদি কোষ, আর দুই নম্বরটা হচ্ছে প্রকৃত কোষ। তো এক নম্বরটা হচ্ছে আদি কোষ, আর দুই নম্বরটা হচ্ছে প্রকৃত কোষ। এই আদি কোষ থেকে একটু পড়তে হবে। আদি কোষ, আদি কোষের এক নাম্বার শর্ত হচ্ছে যে আদি কোষে হচ্ছে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। একটু মনে রাখবেন, আদি কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। আর দুই নম্বর শর্ত মনে রাখবেন যে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে আদি কোষে নিউক্লিয়াস থাকে না আর সুসংগঠিত মাইটোকন্ড্রিয়া থাকে না। যেমন 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 ব্যাকটেরিয়া আর হচ্ছে ইস্ট। তাহলে আদি কোষে নিউক্লিয়াস থাকে না, আর হচ্ছে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না। আর আদি কোষ কোনগুলো? যেমন ব্যাকটেরিয়া আর হচ্ছে ইস্ট। প্রকৃত কোষ, আর প্রকৃত কোষে দেখেন এর উল্টা, অর্থাৎ এটাতে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, সুসংগঠিত নিউক্লিয়াস থাকে। আর দুই নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে আদি কোষে হচ্ছে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না আর মাইটোকন্ড্রিয়া থাকে না, আর যেমন হচ্ছে ব্যাকটেরিয়া ইস্ট। আর প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে আর সুসংগঠিত নিউক্লিয়াস থাকে আর মাইটোকন্ড্রিয়া থাকে। যেমন মানব কোষ, যেমন মানব কোষ। তো একই জীবের দেহে বিদ্যমান প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একই জীবের দেহে বিদ্যমান, দেখেন একই জীবের দেহে বিদ্যমান প্রকৃত কোষকে, এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটু আমরা দেখে নিই। একই জীবের দেহে বিদ্যমান প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে করা হয়। তার একটা হচ্ছে
দেহকোষ, আর 2 নম্বর হচ্ছে জনন কোষ। তো ডিয়ার ভিউয়ার, এখান থেকে এইভাবে পরীক্ষা আসে যে একই জীবের দেহে বিদ্যমান প্রকৃত কোষকে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে একই জীবের দেহে বিদ্যমান প্রকৃত কোষকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো আমরা এবার একটু পড়ব যে কোষ বিভাজন। আসলে কোষ বিভাজন মূলত 3 প্রকার বা 3 ভাবে হয়। দেখেন, কোষ বিভাজন মূলত 3 ভাবে ঘটে। কোষ বিভাজন মূলত 3 ভাবে ঘটে। তো একটু মনে রাখবেন যে আমরা একটু এভাবে মনে রাখবো যে কোষ বিভাজনের নাম, তো কোষ বিভাজনের নাম আর হচ্ছে কোন কোষে ঘটে, কোন কোষে ঘটে, কি ঘটে, আর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তাহলে একটু খেয়াল করেন এবার যে কোষ বিভাজনের নাম আর কোন কোষে ঘটে, কি ঘটে, আর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তো কোষ বিভাজন মূলত আমি বলছিলাম যে 3 ভাবে ঘটে। একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোষে ঘটে, এটা হচ্ছে আদি কোষে ঘটে। আর কি ঘটে, এটা হচ্ছে একটা কোষ ভেঙে 2টা কোষ হয়, একটা কোষ ভেঙে 2টা কোষ হয়। আর এটার ক্রোমোজোম সংখ্যা দরকার হয় না। তার মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোষে ঘটে, এটা হচ্ছে আদি কোষে ঘটে। আর এটা হচ্ছে একটা ভেঙে 2টা হয়। আর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এটাতে দরকার হয় না। নাম্বার 2 নম্বরটা হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিস কোষ বিভাজন এটা হচ্ছে দেহ প্লাস জনন কোষে ঘটে। দেখেন, মাইটোসিস কোষ বিভাজন দেহ প্লাস জনন কোষে ঘটে। এটাও একটা কোষ ভেঙে 2টা কোষ হয়। এটাও একটা কোষ ভেঙে 2টা কোষ হয়। আর এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অপত্য সমান মাতৃকোষ। এইটাই বেশিরভাগ কোশ্চেনে আসে যে কোন কোষ বিভাজনে অপত্য কোষ আর মাতৃকোষ দুইটা সমান হয়। আর এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষ আর মাতৃকোষ হচ্ছে সমান হয়। নাম্বার 3, মিওসিস। আর মিওসিস হচ্ছে জনন কোষে ঘটে।
জনন কোষে ঘটে প্রজননের উদ্দেশ্যে। জনন কোষে ঘটে প্রজননের উদ্দেশ্যে, এটা হচ্ছে একটা কোষ ভেঙে চারটা কোষে পরিণত হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে প্রজননের উদ্দেশ্যে, আর এটা হচ্ছে একটা কোষ ভেঙে চারটা কোষে পরিণত হয়। আর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অপত্য সমান হাফ অফ মাতৃকোষ। তো ডিয়ার ভিউয়ার, এখান থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন গুলো এখান থেকেই হয়, যে কোষ বিভাজন মূলত হচ্ছে তিন ভাবে ঘটে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আর অ্যামাইটোসিস হচ্ছে আদি কোষে ঘটে, একটা কোষ ভেঙে দুইটা কোষ হয়, আর ক্রোমোজোম সংখ্যা এখানে দরকার হয় না। আর এরপর হচ্ছে মাইটোসিস, আর মাইটোসিস হচ্ছে দেহ প্লাস দনন কোষে ঘটে, একটা ভেঙে দুইটা হয়, আর এটা হচ্ছে অপত্য সমান মাতৃকোষ। আর মিওসিস হচ্ছে জনন কোষে ঘটে, এটা প্রজননের উদ্দেশ্যে, এটা হচ্ছে একটা ভেঙে চারটা হয়, আর এটা হচ্ছে অপত্য সমান হাফ অফ মাতৃকোষ। এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন গুলো দেখা যায় এখানে, যে কোন কোষে অপত্য কোষ মাতৃকোষের মানে দ্বিগুণ হয়, বা মাতৃকোষ অপত্য কোষের অর্ধেক হয়, আর অপত্য কোষ আর মাতৃকোষ সমান হয়। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা কোষ সম্পর্কে বুঝতে পারছেন। তো এর পরবর্তী লেকচারে আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।